সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় যে টপিকটা সম্পর্কে পড়াবো সেটা হলো ক্রোমোজোমের গঠন। তো ক্রোমোজোমের গঠন পড়ানোর আগে আমরা জেনে নেব ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমোজোম জিনিসটা কি হয়? তো ক্রোমোজোম হচ্ছে কোষের মধ্যে, ধরো এটা একটা প্রাণী কোষ, প্রাণী কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়া জালিকা থাকে। এরকম এরকম প্যাঁচালো প্যাঁচালো কিছু অংশ থাকে, এটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকার মধ্যে ক্রোমোজোম অবস্থান করে। এই যে নিউক্লিয় জালিকা, এই যে পেছানো পেছানো অংশগুলো তোমরা দেখছো, এটাকে বলে নিউক্লিয় জালিকা। এর মধ্যে ক্রোমোজোম অবস্থান করে। এই নিউক্লিয় জালিকাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে এখান থেকে আমরা পাবো ডিএনএ, আর একটা কি পাবো? আর একটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন। এই ডিএনএ আর নিউক্লিয় প্রোটিন দুটো একসাথে কম্বাইন করে, বা ডিএনএ বা নিউক্লিয় প্রোটিন এই দুটো একসাথে জুড়ে যায়, জুড়ে গিয়ে ও কি করে? ক্রোমোজোম গঠন করে। এই যে পেছানো পেছানো অংশগুলো দেখলে বা নিউক্লিয় জালিকা দেখলে, এই নিউক্লিয় জালিকাগুলোকে যদি তুমি খোলো, একটা স্ট্র্যান্ড থেকে আর একটা স্ট্র্যান্ড যদি তুমি খোলো, তাহলে দেখবে ওর মধ্যে এরকম সূত্রাকার কিছু অংশ দেখতে পাবে। এই যে আমি এখানে স্ট্রাকচার রেখেছি, এরকম সূত্রাকার কিছু অংশ দেখতে পাবে। এগুলো পরস্পরের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে। এগুলোকে আমরা কি বলে থাকি? ক্রোমোজোম। এই ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক এবং নিয়ামক। মানে আমাদের যে বৈশিষ্ট্যগুলো, সেটা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে যেতে সহায়তা করে এই নিউক্লিয় জালিকাগুলো। এই নিউক্লিয় জালিকাগুলোর মধ্যে রয়েছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ। ডিএনএ বা জিন বলে থাকি আমরা এটাকে। যেমন আমাদের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, আমাদের যে সমস্ত বাহ্যিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে কে সহায়তা করে? এই ক্রোমোজোম। ক্রোমোজোম আছে বলে কিন্তু পিতা মাতার যে বৈশিষ্ট্য, সেগুলো নিজেদের সন্তানের মধ্যেও কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে বা বন্টন হচ্ছে। তাহলে এবার আমরা দেখবো এই যে ক্রোমোজোমের যে স্ট্রাকচার আমি এঁকেছি, এই ক্রোমোজোমে কি কি, ক্রোমোজোমকে যদি আমি ডিটেলসে যদি আমি ভাঙি, তাহলে এর মধ্যে কি কি স্ট্রাকচার দেখতে পাবো সেগুলো আমি ডিটেলসে পড়াবো। তার আগে জেনে নাও যে আমাদের দেহে, মানে প্রত্যেকটা মানুষের দেহে কয়টা করে ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেলে কয়টা করে ক্রোমোজোম থাকে। দেখো আমাদের দেহে যে সমস্ত সোমাটিক সেলগুলো রয়েছে, সোমাটিক সেল মানে কি? দেহকোষ। দেহকোষগুলোর মধ্যে কয়টা করে ক্রোমোজোম থাকে? 23 জোড়া। প্রত্যেকটা দেহকোষে, ইন্ডিভিজুয়াল যে সমস্ত দেহকোষগুলো রয়েছে, প্রত্যেকটা দেহকোষে 23 জোড়া। 23 জোড়া মানে কি? 23 ইন্টু 2, টোটাল 46টা ক্রোমোজোম থাকছে আমাদের। এক একটা কোষে আমাদের 46টা করে ক্রোমোজোম থাকছে, বা 23 জোড়া করে ক্রোমোজোম থাকছে। আর আর আমাদের যে সমস্ত জনন কোষগুলো রয়েছে, সেই জনন কোষগুলোতে কিন্তু 46টার হাফ, মানে হচ্ছে তোমার 44টা করে ক্রোমোজোম থাকছে। তাহলে এই যে আমাদের যে দেহকোষগুলোকে আমরা বলছি কি? সোমাটিক সেল। আর জনন কোষগুলোকে আমরা বলে থাকি গ্যামেট। জনন কোষগুলোকে আমরা কি বলে থাকি? গ্যামেট বলে থাকি। এই গ্যামেটে এর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকছে, অর্থাৎ 46টার অর্ধেক সংখ্যক মানে 23টা করে ক্রোমোজোম থাকছে। ছেলেদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে পুং গ্যামেট বা শুক্রাণু, আর মেয়েদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। তাহলে আমাদের যে সমস্ত কোষে 23 জোড়া করে ক্রোমোজোম থাকছে, যে সমস্ত দেহকোষে, যে দেহকোষগুলোতে আমাদের 23 জোড়া করে ক্রোমোজোম থাকছে, সেগুলোকে আমরা কি বলে থাকি? অটোজোম। সেগুলোকে আমরা বলে থাকি অটোজোম। আর বাদ বাকি যে গ্যামেট, যে জনন কোষগুলো রয়েছে, জনন কোষগুলোতে 23টা করে ক্রোমোজোম থাকছে, মানে 46টার অর্ধেক হয়ে গেছে, মানে 23টা করে ক্রোমোজোম থাকছে। এগুলোকে আমরা কি বলে থাকি? সেক্স ক্রোমোজোম বলি। আচ্ছা, এবার দেখো পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে কি হয়। ছেলেদের ক্ষেত্রে যে দুটো ক্রোমোজোম থাকে, যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই। আর মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স, এই দুটো সেক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই, আর মহিলাদের ক্ষেত্রে থাকে এক্স এক্স। তাই জন্য মহিলাদেরকে কি বলা হয়? মহিলাদের জনন কোষগুলোকে বলা হয় হোমোগ্যামেট, আর ছেলেদের ক্ষেত্রে সেটাকে বলা হয় হেটেরোগ্যামেট। হেটেরো মানে কি? যখন দুটো আলাদা থাকবে, মানে এখানে রয়েছে এক্স, এখানে রয়েছে ওয়াই, এক্স ওয়াই দুটো আলাদা, সুতরাং এটা হচ্ছে হেটেরোগ্যামেট পুরুষদের ক্ষেত্রে। আর স্ত্রীদের ক্ষেত্রে একই রয়েছে, দেখো এক্স এক্স দুটো রয়েছে, এক্স এক্স যেহেতু দুটো রয়েছে, সেম রয়েছে, তাই জন্য এটাকে আমরা বলছি হোমোগ্যামেট। তাহলে হোমোগ্যামেট, হেটেরোগ্যামেট তোমরা বুঝলে। এইবার চলো আমরা ডিটেলসে
ক্রোমোজোমের স্ট্রাকচার সম্পর্কে পড়ি। ক্রোমোজোম দেখতে কিরকম হয়, ক্রোমোজোমের মধ্যে কি কি জিনিস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ি। দেখো এখানে আমি একটা স্ট্রাকচার রেখেছি। এই যে স্ট্রাকচার, এই যে পুরো স্ট্রাকচারটা, এই যে পুরো স্ট্রাকচার, সেটা কি? সেটা হচ্ছে ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন, মানে বাইরে থেকে দেখতে ক্রোমোজোমকে ঠিক এরকম লাগে। এবার ক্রোমোজোমের মধ্যে কি কি জিনিস আছে সেটা আমরা দেখব। দেখো কোষ বিভাজনের যখন ইন্টারফেজ দশা আসে, ইন্টারফেজ দশা কোষ বিভাজনের ঠিক আগেই আসে। এই ইন্টারফেজ দশায় কি হয়? ক্রোমোজোম দুটো ভাগে বিভক্ত হয়ে যায় সেন্ট্রোমিয়ার বরাবর। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর দুটো অঞ্চলে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার কাকে বলছে? ক্রোমোজোমের মাঝ বরাবর বা ক্রোমোজোমের যে প্রাথমিক খাঁজ রয়েছে সেই খাঁজযুক্ত স্থানে একটা এরকম প্লেটের মতন অংশ দেখতে পাবে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বরাবর এই পুরো ক্রোমোজোমটা দেখো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এই যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, প্রতিটা ভাগকে, এই ভাগটাকে বলা হয় একটা ক্রোমাটিড, এই ভাগটাকে বলা হয় আরেকটা ক্রোমাটিড। তাহলে ইন্ডিভিজুয়াল যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোকে আমরা কি বলছি? ক্রোমাটিড। তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হয়ে যায় কোষ বিভাজনের ইন্টারফেজ দশায়। এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলে থাকি? ক্রোমাটিড বলে থাকি। আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে দেখো এরকম সুতোর মতো কিছু অঞ্চল এই যে দেখতে পাচ্ছ, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে সুতোর মতন অঞ্চল, এগুলো দেখতে পাচ্ছ। এগুলোকে কি বলছে? ক্রোমোনিমা বলা হয়। ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা বলা হয়ে থাকে। বহু বচনে হচ্ছে ক্রোমোনিমাটা আর এক বচনে হচ্ছে ক্রোমোনিমা। তাহলে এই যে সূত্রাকার অঞ্চলগুলো ক্রোমোজোমের মধ্যে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে, এটাকে আমরা কি বলছি? ক্রোমোনিমা। ক্রোমোনিমার মধ্যে সব জায়গায় কিন্তু ঘনত্ব সেম হয় না, কোথাও ঘনত্ব বেশি হয়, কোথাও ঘনত্ব কম হয়। দেখো এখানে যে পুঁতি পুঁতি অংশগুলো, এই যে পুঁতি পুঁতি অংশগুলো দেখছো, এরকম গোল 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 সার্কেল সার্কেল অংশগুলো দেখতে পাচ্ছ? এই যে গোল গোল অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে কিন্তু ঘনত্ব বেশি হয়। এই ঘনত্বযুক্ত অঞ্চলগুলোকে কি বলে? আমরা ক্রোমোমিয়ার বলে থাকি। এই যে অধিক ঘনত্বযুক্ত যে পুঁথির ন্যায় অংশগুলো দেখতে পাচ্ছ, একে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। এইবার ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন ধরনের, একটাও খাঁজ থাকতে পারে, দুটো খাঁজও থাকতে পারে, আবার তিনটে খাঁজও থাকতে পারে, যত খুশি খাঁজ থাকতে পারে। যে খাঁজে, সবসময় মনে রাখবে যে ক্রোমোজোমের যে খাঁজে সেন্ট্রোমিয়ার থাকে বা যে খাঁজে আমরা সেন্ট্রোমিয়ার দেখতে পাবো, দেখো এখানে আমরা প্রাথমিক খাঁজে সেন্ট্রোমিয়ার পেয়েছি। দেখো প্রথম খাঁজটাতেই আমি সেন্ট্রোমিয়ার পেয়েছি। যে খাঁজে আমরা সেন্ট্রোমিয়ার পাবো সেই খাঁজটাকে আমরা বলবো প্রাথমিক খাঁজ। আর প্রাথমিক মানে সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে যে বাকি খাঁজগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? গৌণ খাঁজ। খাঁজ মানে কি? মানে বেন্ট টাইপের, মানে ভিতরের দিকে ঢুকে যাওয়া কিছু অংশ দেখতে পাচ্ছ এখানে। এখানে একটা খাঁজ রয়েছে, এখানে একটা খাঁজ রয়েছে, এই খাঁজটার এখানে সেন্ট্রোমিয়ারটা রয়েছে, তাই জন্য এটাকে আমরা বলছি প্রাথমিক খাঁজ। আর এখানে দেখো কোনো সেন্ট্রোমিয়ার নেই, তাই এই খাঁজটাকে আমরা বলছি গৌণ খাঁজ। এইবার কি হয়েছে? যখন যখন কোন ক্রোমোজোমের খাঁজ যখন ক্রোমোজোমের একদম শেষ প্রান্তের দিকে অবস্থান করে, দেখো এখানেও একটা খাঁজ রয়েছে, দেখো এখানেও একটা খাঁজ রয়েছে। এই যে ক্রোমোজোমের শেষ প্রান্তের দিকে যখন কোনো খাঁজ অবস্থান করে, তখন তখন এই ক্রোমোজোমের শেষ প্রান্তটা দেখতে অনেকটা ফোলা স্ফীত অংশের মতন দেখায়। দেখো এখানটা ফোলা অংশের মতন হয়ে রয়েছে, ফোলা ফুলে রয়েছে এই অঞ্চলটা। টেলোমিয়ার অঞ্চলটা বা ক্রোমোজোমের যে একেবারে প্রান্তের যে অঞ্চলটা, সেই অঞ্চলটা দেখো এরকম ফুলে রয়েছে। এই ফুলে যাওয়ার মতো অংশটাকে আমরা কি বলে থাকি? স্যাটেলাইট। আর যে ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট থাকে তাদেরকে আমরা স্যাট ক্রোমোজোম বলে থাকি। তাহলে সব ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট থাকে না। যে সমস্ত ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলে বা প্রান্তের দিকে যখন কোনো খাঁজ থাকবে, তখন প্রান্তের অঞ্চলটা দেখতে অনেকটা ফোলা বাল্বের মতন লাগবে, এটাকে আমরা বলে থাকি স্যাটেলাইট। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা কি বলে থাকি? স্যাট ক্রোমোজোম। আচ্ছা, এইবার কি হয়েছে? ক্রোমোজোমের যে শেষ প্রান্ত, সেই শেষ টেলোমিয়ার যে অঞ্চলটা, সেই টেলোমিয়ার অঞ্চলটা না কি হয়? এই যে প্রাণীকোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। এই নিউক্লিওলাসের সাথে এই যে টেলোমিয়ার অঞ্চলটা যুক্ত থাকে। এই নিউক্লিওলাসের সাথে টেলোমিয়ার অঞ্চলের এই প্রান্তটা যুক্ত থাকে। এটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলে থাকি। কেন নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলা হচ্ছে? কারণ এইখানে এই যে এই অঞ্চলের যে ডিএনএ আছে, এই ক্রোমোজোমের এই যে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়নের যে ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে পরবর্তীকালে নিউক্লিয়াসের নিউক্লিওলাস পোর্শনটা তৈরি হয়। নিউক্লিয়াসের নিউক্লিওলাস পোর্শনটা পরবর্তীকালে এই নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়নের যে ডিএনএ আছে সেখান থেকে তৈরি হচ্ছে। তাই জন্য এটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর বলে থাকছি। আচ্ছা, এইবার
এই যে ক্রোমোজোমের মধ্যে যে জেলি জেলি টাইপস এর অংশগুলো থাকে, সেই জেলি টাইপস এর অংশগুলোকে আমরা বলে থাকি পেলিকাল বা ধাত্র। পেলিকাল বা ধাত্র ক্রোমোজোমের মধ্যে কিছু জেলি জেলি বা স্থিতিস্থাপক কিছু অংশ থাকে, থকথকে জেলির মতন অঞ্চল থাকে, যার উপরে এই যে ক্রোমোনিমা গুলো এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সূত্রাকারে অবস্থান করছে। এই জেলি টাইপস অঞ্চলগুলোকে আমরা কি বলে থাকি? পেলিকাল বা ধাত্র বলে থাকি। আচ্ছা, এইবার দেখো ক্রোমোজোম কত প্রকারের হয়ে থাকে? ক্রোমোজোম টোটাল কত প্রকারের হয়ে থাকে? ক্রোমোজোম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর হচ্ছে টেলোসেন্ট্রিক, এই 4 প্রকারের হয়ে থাকে। কিসের উপর ভিত্তি করে আমি এই ডিভিশন গুলো করলাম? কিসের উপর ভিত্তি করে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করবে তার উপর ভিত্তি করে আমি ক্রোমোজোমকে এই 4 ভাগে ভাগ করলাম। এই সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের কোথায় অবস্থান করবে, কোন অঞ্চলে অবস্থান করবে, তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করেছি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক, মেটা মেটা মানে কি? মাঝখানে। তাহলে এই মেটা টার্মের থ্রু কি বুঝতে পারছো? সেন্ট্রোমিয়ার কোথায় থাকবে? ক্রোমোজোমের মাঝখানে থাকবে, মানে ক্রোমোজোমটা দেখতে এরকম হবে, এরকম হবে, ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করবে। এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, একদম মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার থাকছে, তাই এটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকে কি হবে? সাবমেটা, এই টার্মের থ্রু কি বুঝতে পারছো? সাবমেটা মানে কি? মাঝখানের কাছাকাছি কোনো অঞ্চলে অবস্থান করবে, পুরোপুরি মাঝখানে নয়, পুরোপুরি মাঝখানে না হলেও মাঝখানের কাছাকাছি কোনো অঞ্চলে অবস্থান করবে। মানে স্ট্রাকচারটা কিরকম হবে দেখতে? স্ট্রাকচারটা সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে কেমন হবে দেখো, ওপরের পোর্শনটা একটু ছোট হয়ে গেছে, নিচের পোর্শনটা বড় হয়ে গেছে। মানে কি? মানে মাঝখানের কাছাকাছি কোনো অঞ্চলে অবস্থান করছে, পুরোপুরি মাঝখানে কিন্তু অবস্থান করছে না। অ্যাক্রোসেন্ট্রিকে কি হচ্ছে? অ্যাক্রোসেন্ট্রিকে যখন সেন্ট্রোমিয়ারটা টেলোমিয়ারের কাছাকাছি কোনো অঞ্চলে অবস্থান করছে, মানে ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছাকাছি কোনো অঞ্চলে অবস্থান করছে, মানে দেখতে অনেকটা এরকম হবে। দেখো টেলোমিয়ারের কাছাকাছি মানে এই প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে সেন্ট্রোমিয়ারটা, তাই এটাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর লাস্টে হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক টার্মের থ্রু বুঝতে পারছো টেলোমিয়ারের কাছেই অবস্থান করবে, টেলোমিয়ারেই একদম অবস্থান করবে সেন্ট্রোমিয়ারটা। তাহলে দেখতে কিরকম হবে ক্রোমোজোমটাকে? এইরকম, এর ওপরে কোনো বাহু থাকবে না, এর নিচেই খালি বাহু থাকবে, কারণ সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একদম নিচে বা টেলোমিয়ার স্থানে বা প্রান্তের দিকে অবস্থান করছে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করলাম, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করলাম। মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক কেমন হয়ে থাকে? দুই দিকে সমান বাহু থাকবে, দুই দিকে সমান বাহু থাকবে। সাবমেটাসেন্ট্রিকে কি হবে? একদিকে ছোট একদিকে বড়। অ্যাক্রোসেন্ট্রিকে কি হবে? টেলোমিয়ারের কাছাকাছি অবস্থান করবে, আর টেলোসেন্ট্রিকে একদম টেলোমিয়ারেই অবস্থান করবে। তাহলে এই 4টে হচ্ছে ক্রোমোজোম, এই 4 ধরনের দেখতে হয়ে থাকে। এইবার কি হয়, ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের চারিদিকে একটা প্লেটের মতন অঞ্চল দেখতে পাবে, এরকম প্লেটের মতো অঞ্চল দেখতে পাবে। যদি মাইক্রোস্কোপের নিচে ধরো তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর এরকম প্লেটের মতো কিছু অংশ দেখতে পাবে। এই প্লেটের মতন অঞ্চলটাকে কি বলা হয়? কাইনেটোকোর বলা হয়ে থাকে। এই প্লেটের মতন অঞ্চলগুলোকে আমরা বলি কাইনেটোকোর। কি বলি? কাইনেটোকোর, কাইনেটোকোর বলে থাকি। আর কি থাকে ক্রোমোজোমের মধ্যে? ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিনের মধ্যে কি কি থাকে? ক্ষারীয় প্রোটিন সব থেকে বেশি থাকে, ক্ষারীয় প্রোটিনের পরিমাণ হচ্ছে 45%। ক্রোমোজোমের যত জিনিস রয়েছে তার মধ্যে ক্ষারীয় প্রোটিনের পরিমাণ কত? 45%। এর মধ্যে কি কি ক্ষারীয় প্রোটিন থাকে? আর্জিনিন থাকে, আর্জিনিন থাকে, হিস্টিডিন থাকে, আর কি লাইসিন থাকে। এই 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় প্রোটিন তৈরি করে ক্রোমোজোমের মধ্যে, আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। কেবলমাত্র শুক্রাণুর ক্ষেত্রে, আমাদের যে শুক্রাণু বা পুং গ্যামেট বা শুক্রাণু, সেখানে তোমরা ক্রোমোজোমে হিস্টিডিনের পরিবর্তে, হিস্টিডিন ওখানে থাকে না, হিস্টিডিনের পরিবর্তে ওখানে কি থাকে? প্রোটামিন থাকে। কেবলমাত্র শুক্রাণুর ক্ষেত্রে হিস্টিডিনের পরিবর্তে প্রোটামিন পাবে। আর বাদবাকির ক্ষেত্রে, বাদবাকি যত কোষ রয়েছে সবকিছুর ক্ষেত্রে ক্রোমোজোমে তোমরা এই আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন এই 3 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাবে, যারা কিন্তু ক্ষারীয় প্রোটিন তৈরি করছে। আর আম্লিক প্রোটিন কত পার্সেন্ট থাকে?
আমলিক প্রোটিন থাকে 5% অনলি, আমলিক প্রোটিন থাকে 5% অনলি। এই আমলিক প্রোটিনের মধ্যে কি কি থাকে? দুই ধরনের আমলিক প্রোটিন থাকে, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান আর দুই হচ্ছে টাইরোসিন। ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন এই দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড তোমরা আমলিক প্রোটিনে পাবে। এই দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমলিক প্রোটিন তৈরি হয়। তাহলে ক্ষারীয় প্রোটিন থাকছে 45%, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এই তিনটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ক্ষারীয় প্রোটিন তৈরি হচ্ছে। আর আমলিক প্রোটিন থাকছে 5%, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন এই দুটো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে আমলিক প্রোটিন। তাহলে এই হলো পুরো ক্রোমোজোমের স্ট্রাকচার। এইবার কি হচ্ছে দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি। এই ছবিতে দেখতে পাচ্ছ এই যে কাইনেটোকোর অঞ্চল, এটা তো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের চারিদিকে যে প্লেটের মতন অঞ্চল বা কাইনেটোকোর যেটা আমি বললাম, সেখান থেকে কোষ বিভাজনের সময় এরকম কিছু তন্তুর মতো অঞ্চল বা এরকম কিছু দড়ি 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 অঞ্চল তৈরি হয় বা সূত্রাকার অঞ্চল তৈরি হয়। এটাকে আমরা কি বলে থাকি? বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার বলে থাকি। এটা কোষ বিভাজনের মেটাফেজ দশায় তৈরি হয়। আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল চিত্র, দেখতে এরকম পেঁচানো পেঁচানোই থাকে, ক্রোমোজোম গুলো পেঁচানো পেঁচানোই থাকে। বোঝার সুবিধার জন্য আমি এভাবে এঁকেছি যাতে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে তোমরা ভিডিওটা বুঝলে। যদি এর ওপরে আরো কোনো কনফিউশন থাকে বা যদি এই টপিকের ওপরে কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা আমাদেরকে কমেন্টের থ্রু জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি তোমরা এখনো পর্যন্ত এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।